আকাশছোঁয়া হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, নাট্যকার, কথা সাহিত্যিক, গল্পের জাদুকর, জোছনা প্রেমিক, বৃষ্টির প্রতি যার ছিল গভীর মমতা, সেই মানুষটি হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস 19শে জুলাই। তার প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা। হুমায়ূন আহমেদ আমাদের জন্য একগুচ্ছ বকুল ফুলের মালা, যা শুকিয়ে মরে গেলেও সুবাস ছড়ায়। তিনি ছিলেন, আছেন, থাকবেন। গল্পপুরী চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ পড়ছি লেখক হুমায়ূন আহমেদের জীবন স্মৃতিমূলক বই বল পয়েন্ট। তিনি আত্মজীবনীমূলক অনেকগুলো বই লিখেছেন। খুব হালকা মেজাজে সহজ ভাষায় লেখা তিনি তার জীবনের স্মৃতি সেখানে বর্ণনা করেছেন। এটাকে তিনি 3টি বইয়ের সিরিজ বলেছেন। প্রথমটি বল পয়েন্ট, দ্বিতীয়টি কাঠ পেন্সিল, তৃতীয়টি ফাউন্টেন পেন। গল্পপুরী কৃতজ্ঞতা প্রকাশ করছে নতেন্দ্র লাইচকে। সম্পাদনায় আছেন শেখ সাফওয়ান আলী। গল্প পাঠে আছে আমি ফাহমিদা চৌধুরী তানি। শুরু করছি আজকের পাঠ বল পয়েন্ট। বইটি প্রথম প্রকাশ হয়েছে 21শে বইমেলা 2009। বইটির প্রচ্ছদ করেছেন মাসুম রহমান। বইটিকে তিনি উৎসর্গ করেছেন নিতাত বেবিকে, তার পুত্র নিশাদ হুমায়ুনকে। উৎসর্গ পাতায় তিনি লিখেছেন, বাবাকে সে খুব বেশি দিন কাছে পাবে বলে মনে হচ্ছে না। যদি কোনো বিষণ্ণ চৈত্রের দিনে বাবার কথা তার জানতে ইচ্ছে করে, তখন এই বই সে পড়বে এবং সে নিশ্চয়ই বলবে, আমার বাবা ছিলেন একজন দুঃখী বল পয়েন্ট। বইটির ভূমিকাতে লেখক বলেছেন, লেখালেখি এক নিঃসঙ্গ যাত্রা। বল পয়েন্টে সে নিঃসঙ্গ যাত্রার কথা বলার চেষ্টা করেছি। যে রহস্যময় ভুবনে লেখা তৈরি হয় তা ব্যাখ্যা করার ইচ্ছা ছিল, করতে পারিনি। বড়ই কঠিন কর্ম। কিছু ভুলভ্রান্তি মনে হয় থেকে গেল, থাকুক। ভ্রান্তি বিলাসের আনন্দ তুচ্ছ করার মতো না। স্ত্রী শাওন নানাভাবে বল পয়েন্ট লেখায় সাহায্য করেছে। এই কাজটি সে ধন্যবাদ পাবার আশায় করেনি বলেই লিখিতভাবে ধন্যবাদ জানাচ্ছি না। পুত্র নিশাদ লেখার সময় বল পয়েন্ট কেড়ে নিয়ে আনন্দময় বিঘ্ন তৈরি করেছে, তাকে ধন্যবাদ। সাপ্তাহিক 2000-এর সম্পাদক কথাশিল্পী মইনুল আহসান সাবেরের উৎসাহ এবং চাপাচাপিতে বল পয়েন্টের জন্ম। বল পয়েন্ট পড়ে যারা আহত হবেন তারা সাবেরকে ধরতে পারেন। শুরু করছি আজকের গল্প বল পয়েন্ট। আমার পুত্র নুহাসকে কে যেন জিজ্ঞেস করল, তুমি বড় হয়ে কি বাবার মতো লেখক হতে চাও? নুহাস বলল, না। কেন না? নুহাস গম্ভীর গলায় বলল, লেখক হলে খুব বেশি হাঁটাহাঁটি করতে হয়। সে সবসময় আমাকে দেখেছে লিখতে শুরু করেছি, কিছুক্ষণের মধ্যেই লেখা বন্ধ করে বারান্দায় হাঁটছি, আবার লিখছি, আবার হাঁটছি। সে ধরেই নিয়েছে হাঁটাহাঁটি লেখালেখিরই একটা অংশ। বাংলা একাডেমির লেখক প্রকল্পের একজন আমাকে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করেছিল, আপনার লেখালেখির প্রধান অনুপ্রেরণা কি? আমি গম্ভীর গলায় বললাম, হন্টন। একবার সাঁতারের চ্যাম্পিয়ন একজনকে জিজ্ঞেস করা হলো, আপনি এত ভালো সাঁতার কোথায় শিখেছেন? চ্যাম্পিয়ন বললেন, টিউবওয়েলে শিখেছি। টিউবওয়েলে সাঁতার শিখলেন কীভাবে? আমাকে কল চেপে বালতির পর বালতি পানি তুলতে হতো। সেটা করতে গিয়ে হাতের মাসল শক্ত হলো, সেখান থেকে সাঁতার। আমার বেলাতেও কি তাই? হাঁটতে হাঁটতে পা শক্ত, যে কারণে দীর্ঘ সময় মাটিতে বসে থাকতে পারি, সমস্যা হয় না। চেয়ার টেবিলের যুগে আমি লিখি মেঝেতে বসে। তারাশঙ্করের আত্মজীবনীতে পড়েছি, তিনি মেঝেতে বসে টুলবক্সের মতো ছোট্ট একটা জলচৌকিতে লিখতেন। জলচৌকির ডালা খোলা যেত, ডালার ভেতর থাকতো কাগজ এবং কলম। আমার অনুপ্রেরণা তারাশঙ্কর না। চেয়ার টেবিলে বসে লেখার সময় নিজেকে কেমন যেন অফিসের কর্মচারী মনে হয়। মেঝেতে ছোট্ট একটা জলচৌকি, অনেক আপন, অনেক ঢিলে ঢালা। তবে কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টার সময় আমি অফিসার ভঙ্গিতে সোফায় বসে লিখেছি। সে বছরই আমাদের নতুন সোফা কেনা হয়েছে। তখন আমার নিজের লেখার জলচৌকি হয়নি। লেখালেখির মতো গুরুত্বপূর্ণ বিষয় মেঝেতে বসে করার চিন্তাও মাথায় নেই। 1.5 থেকে 2 ঘন্টা কঠিন পরিশ্রম করে আমি 12 লাইনের একটা কবিতা প্রসব করে ফেললাম। ঘটনা সমাপ্তি এখানে হলেই ভালো হতো, তা হলো না। খাম ডাক টিকিট কিনে আনলাম। দৈনিক পাকিস্তানের মহিলা পাতা সম্পাদিকাকে একটা চিঠি লিখলাম, প্রিয় আপা, সালাম জানবেন, আমার নাম মমতাজ আহমেদ শিখু। আমি একটা কবিতা পাঠালাম। মমতাজ আহমেদ আমার ছোট বোনের নাম। সে তখন ক্লাস 10-এ পড়ে। আমার ধারণা হয়েছিল ক্লাস 10-এ পড়ে একটি কিশোরীর কবিতা হিসাবে আমার কবিতাটা চলতে পারি। কি সর্বনাশ! পরের সপ্তাহেই কবিতাটা ছাপা হয়ে গেল।
আমার যারা পাঠক তারা কিন্তু জীবনে প্রথম লেখা কবিতাটা দুটি লাইনের সঙ্গে পরিচিত, কারণ এ দুটা লাইন আমি আমার দ্বিতীয় উপন্যাস শঙ্খনীল কারাগারে ব্যবহার করেছি। দিতে পারো 100 ফানুস এনে, আজন্ম সলজ্জ স্বাদ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই। প্রথম কবিতা ছাপা হয়ে যাওয়া কবির জন্য বিরাট ব্যাপার। আমি সোফায় বসে কাব্যচর্চা করতেই থাকলাম এবং দৈনিক পাকিস্তানে বেশ কিছু মমতাজ আহমেদ শিখুর কবিতা ছাপা হয়ে গেল। আল্লাহ পাকের অসীম করুণা, কবিতা নামক সেই আবর্জনার এখন আর কোনো অস্তিত্ব নেই। লেখায় সামান্য ভুল করলাম। মমতাজ আহমেদ শিখু নামে প্রকাশিত কবিতা আমার প্রথম কবিতা না। স্বনামী স্কুল ম্যাগাজিনে প্রথম কবিতা ছাপা হয়েছে। ঈশ্বর বিষয়ক অতি উচ্চ শ্রেণীর ভাব বিষয়ক ইংরেজি কবিতা। কবিতার নাম গড। কবিতাটা ছাপা হয়েছে কবির ছবিসহ। ছবির নিচে লেখা হুমায়ুন আহমেদ, ক্লাস 10, সেকশন বি। কবিতার প্রথম কয়েকটি লাইন মনে আছে। লেট দ্য আর্থ মুভ, লেট দ্য সান শাইন, লেট দেম টু প্রুভ অল আর ইন এ লাইন। মুভের সঙ্গে প্রুভের অন্তর্মিল, শাইনের সঙ্গে লাইন। মাইকেল মধুসূদন হবার চেষ্টা থেকে যে ইংরেজি কবিতা রচিত হলো তা কিন্তু না। স্কুল ম্যাগাজিনের দায়িত্বে যে স্যার ছিলেন তাকে আমি বাংলায় গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী সবই লিখে জমা দিয়েছি। প্রতিটি রচনা পড়েই তিনি বলেছেন, মোটামুটি অখাদ্য। যাই হোক, তোর যখন এত আগ্রহ, তুই বরং ইংরেজিতে যা ইচ্ছা লিখে নিয়ে আয়, চেপে দেব। ইংরেজি সেকশনে কোনো লেখা জমা পড়েনি। স্কুল ম্যাগাজিন প্রকাশিত হবার কয়েকদিন পরের ঘটনা। আমাদের ক্লাসের ইংরেজির শিক্ষক, স্যারের নাম মনে করতে পারছি না, এক কপি স্কুল ম্যাগাজিন হাতে ক্লাসে ঢুকলেন এবং আমাকে মহালজ্জায় ফেলে আমার লেখা কবিতা পড়ে শোনালেন। তিনি তার ছাত্রের ইংরেজি কাব্য প্রতিভায় মুগ্ধ। কবিতা পাঠ শেষ হবার পর তিনি বললেন, হুমায়ুন, তুই ইংরেজি কবিতা লেখার চর্চা ছাড়বি না। আমি দোয়া দিলাম, খাস দিলে দোয়া দিলাম। আমাদের ইংরেজি স্যার নিশ্চয়ই এখন জান্নাতবাসী। ইংরেজি কাব্য রচনায় স্যারের দোয়া কাজে লাগেনি, কিন্তু পুরোপুরি ব্যর্থও হয়নি। ইংরেজি কবিতা না লিখলেও কিছু গদ্যতে লিখেছি, যদিও একজন গদ্যকার কবির পদধূলিরও নিচে থাকেন। সামারসেট মমের একটি উদ্ধৃতি দিই। দ্য ক্রাউন অফ লিটারেচার ইজ পোয়েট্রি, ইট ইজ ইটস এন্ড অ্যান্ড এইম, ইট ইজ দ্য সাবলিমেন্ট অ্যাক্টিভিটি অফ দ্য হিউম্যান মাইন্ড, it is the achievement of beauty and delicacy. The writer of prose step aside when the poet passes. শেষ লাইনটা ভয়াবহ। একজন কবি যখন যাবেন তখন একজন গদ্যকার পথ ছেড়ে দিয়ে একপাশে দাঁড়াবেন। এত সম্মান কবিদের। আমার কবিতা রচনা চলতেই থাকলো। আমার একজন সহপাঠী বন্ধু, এখনকার বিখ্যাত কবি মোহাম্মদ নুরুল হুদা, চটি একটা কবিতা সংকলন নিজ খরচায় বের করলেন। সেখানেও তিনি আমার একটি কবিতা নিতান্তই দয়াবশত ছাপলেন। কয়েকটা লাইন এখনো মনে আছে। রঙিন সুতার ছিপ ফেলে এক প্রজাপতি ধরতে গিয়ে উল্টে পড়ে এই উঠানি, মাগো তোমার খুন হয়েছে 20 বছরের যুবক ছেলে। আমার কাব্যরোগ পুরোপুরি কিভাবে সারল সেই গল্প বলি। আমার কাব্যরোগের প্রধান এবং একমাত্র চিকিৎসকের নাম হুমায়ুন কবির। কুসুমিত ইস্পাতের কবি। দেশ স্বাধীন হবার পর আততায়ীর হাতে নিহত হন। আমি তার কাছে 3টা টাটকা কবিতা নিয়ে গেছি। টাটকা কারণ গত রাতেই লেখা, 24 ঘন্টা পার হয়নি, বাসি হবার সময় পাইনি। কবিতা বাসি হতে 72 ঘন্টা লাগে। অধ্যাপক হুমায়ুন কবির বললেন, কি চাই? আমি অতি বিনয়ের সঙ্গে বললাম, 3টা কবিতা নিয়ে এসেছি। তার কাছে কবিতা নিয়ে যাবার কারণ, তখন বাংলা একাডেমি ঠিক করেছে গল্প, প্রবন্ধ এবং কবিতার 3টি আলাদা সংকলন বের করবে। সংকলনগুলিতে প্রধান লেখকদের লেখা যেমন থাকবে, অপ্রধানদেরও থাকবে। অধ্যাপক হুমায়ুন কবির কবিতা সংকলনটির সঙ্গে যুক্ত। তার কৃপায় যদি বাংলা একাডেমি সংকলনে স্থান পাওয়া যায়। হুমায়ুন কবির বললেন, আপনার কবিতা কি কোথাও ছাপা হয়েছে? আমি বললাম, জি না। ছন্দ সম্পর্কে কোনো জ্ঞান আছে? জি না। অন্যের কবিতা পড়েন? জি না। 3বার জি না শোনার পর তিনি ছোট্ট একটা বক্তৃতা দিলেন। বক্তৃতা শুনে মনে খুব কষ্ট পেলেও তার প্রতিটি কথাই ছিল সত্যি। অবশ্যই কবিতা কোনো সস্তা বাজারে বিষয় নয়। কবিতা লিখতে যে মেধা এবং মনন লাগে, তার জন্ম এই ভুবনে না,
কবিতার ছন্দ শিখতেই লাগে 10 বছর। আমি ভগ্ন হৃদয়ের 3টা টাটকা কবিতা নিয়ে মহসিন হলে ফিরলাম। 3টা কবিতাই বহু খণ্ডে ছেঁড়া হলো। রোগ মুক্তির আনন্দ নিয়ে আমি কেমিস্ট্রির বই খুলে বসলাম। পড়াশোনা ঠিকমতো করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, একসময় সংসারের হাল ধরতে হবে। আমার মতো দরিদ্র পরিবারের একটি ছেলের মহান কাব্যরোগ মানায় না। আমি কবিতা লেখা পুরোপুরি ছেড়ে দিলাম। বল পয়েন্টের প্রথম কিস্তি এই পর্যন্তই লিখেছি। এইটুকুই ছাপা হবার কথা। পড়তে দিয়েছি শাওনকে। সে বলল, তুমি তো ভুল কথা লিখেছ। তুমি গদ্য লেখক সেটা ঠিক, কিন্তু সারা জীবনই তো প্রচুর কবিতা লিখেছ, গান লিখেছ। আমি বললাম, এইসব ফালতু ফরমায়েশি জিনিস। শাওন বলল, আমার সঙ্গে পরিচয়ের সময় প্রায়ই আমাকে 4 লাইন 6 লাইনের কবিতা পাঠাতে। সেগুলো তো ফালতু না? আমি বললাম, সেগুলো তোমাকে উদ্দেশ্য করে লেখা বলেই তোমার কাছে ফালতু কখনোই মনে হবে না। আসলে ফালতু। শাওন সুটকেস খুলে একটা চিরকুট বের করে বলল, এখানকার 8টা লাইন কি ফালতু? আমি লাইনগুলো হুবহু তুলে দিলাম। পাঠক বিচার করবেন। আমাকে নিয়ে নানা গল্প আছে। সেই গল্পে আছে একটা ফাঁকি। বিরাট একটা বৃত্ত এঁকে নিয়ে থাকি। ভেতরে নাকি আমি বসে থাকি। কেউ জানে না শাওন, তোমাকে বলি, বৃত্ত আমার মজার একটা খেলা। বৃত্তকেন্দ্রে কেউ নেই, কেউ নেই। আমি বাস করি বৃত্তের বাইরেই। You can divorce your spouse, you can fire your secretary, abandon your children, but they remain your authors forever. এলেন গুডম্যান। স্যার, আপনি প্রথম লেখালেখি শুরু করেন কখন? যখন আমি ক্লাস 1-এ পড়ি তখন অ আ লেখা শুরু করি। এই লেখার কথা বলছি না স্যার, ক্রিয়েটিভ রাইটিং। ক্রিয়েটিভ রাইটিংও ক্লাস 1-এই শুরু করি। আমি ক লিখতাম উল্টো করে, দেখতে অনেকটা ধয়ের মতো। একে নিশ্চয়ই তুমি ক্রিয়েটিভ রাইটিং বলবে। স্যার, প্রথম যে গল্প লিখেছেন সেটার কথা বলুন। আমার প্রথম লেখা গল্পটা অন্যের লেখা। বুঝতে পারছি না, একটু যদি বুঝিয়ে বলেন। নিজের নামে চিটাগং কলেজিয়েট স্কুলের ম্যাগাজিনে যে গল্প ছাপা হয়েছিল সেটা আমার বাবার লেখা। ওনার লেখা গল্প চুরি করে আপনি স্কুল ম্যাগাজিনে দিয়েছেন? তোমার প্রশ্নের জবাব দিতে আর ইচ্ছে করছে না, এখন বিদায়। তাহলে আমি কি লিখব? তোমার যা ইচ্ছা লেখো। কথোপকথন হচ্ছে আমার সঙ্গে মাহফুজ আহমেদের। সে তখনও বিখ্যাত নায়ক হয়নি। পূর্ণিমা নামের একটা পত্রিকায় কাজ করত। হঠাৎ তার ইচ্ছা হলো 1001টি প্রশ্নে হুমায়ুন আহমেদ নামে বই লিখবে। আমার শহীদুল্লাহ হলের বাসায় রোজ অসময়ে এসে বসে থাকে, প্রশ্নে প্রশ্নে মহাবিরক্ত করে। শেষের দিকে তাকে আমি বললাম, একটা কাজ করো, নিজেই প্রশ্ন করে নিজেই উত্তরগুলো দিয়ে দাও, আমি কিছুই বলবো না। মাহফুজ আহমেদ নিষ্ঠার সঙ্গে কাজটা করে বই বের করে ফেলল। বইয়ের কয়েকটা এডিশনও হয়ে গেল। মাহফুজকে আমার প্রথম লেখা গল্পের ইতিহাস বলা হয়নি, এখন বলি। পড়ি ক্লাস 7-এ, স্কুল ম্যাগাজিনে গল্প দিতে হবে। একটা ভূতের গল্প লিখেছি। বাবা বললেন, দেখি কি লিখেছিস? আমি বাবার হাতে গল্প দিলাম। তিনি বললেন, অনেক কারেকশন লাগবে, কলম দে। কলম দিলাম। বাবা গল্প কাটাকাটি করে ছেঁড়াবেড়া করে দিয়ে বললেন, কপি করে আন। আমি কপি করে তার কাছে দিলাম। তিনি আবারও শুরু করলেন কাটাকুটি। তৃতীয় দফায় কাটাকুটির পর যা অবশিষ্ট রইল সেটা আর যাই হোক, আমার গল্প না। আমার গল্পে একজন বুড়ো মানুষের হুকা টানার কথা ছিল। সেখানে কলকের বিষয়ে কোনো কথা নেই। বাবা কলকের দীর্ঘ বর্ণনা দিলেন, তার দিয়ে মোড়া, কোন সামান্য ভাঙা ইত্যাদি। আমি সেই গল্পই জমা দিলাম। গল্প ছাপা হলো। বাবা পুত্র প্রতিভায় মুগ্ধ হলেন। অফিসে স্কুল ম্যাগাজিন নিয়ে যান। কলিগদেরকে ছেলের গল্প পড়ে শুনিয়ে নিজেই বলেন, অসাধারণ। আমার মার গল্প লেখার শখ ছিল। তার কয়েকটি গল্প আল ইসলাহ পত্রিকায় প্রকাশিত হয়েছে। সমস্যা একটাই, সব গল্পই বাবা এমনভাবে কাটাকুটি করেছেন যে গল্পগুলি মূলত তারই হয়েছে, মার গল্প হয়নি। কিছুদিন আগে আমার মার আত্মজীবনীমূলক একটি রচনা জীবন যেখানে যেমন সময় প্রকাশনা প্রকাশ করেছে। বইটির 7টি মুদ্রণও হয়েছে। বাবা বেঁচে থাকলে কাটাকুটির পর এই বইয়ের কী গতি হতো তা কে জানে। সাহিত্য কী হবে, কেমন হবে, এই বিষয়ে বাবার নিজস্ব ধারণা ছিল।
তার কাছে সাহিত্য কঠিন সাধনা এবং কঠিন পরিশ্রমের বিষয়। সঙ্গীত শিল্পীকে যেমন রোজ রেয়াজ করতে হয়, যে সাহিত্য করবে তাকেও রোজ রেয়াজ করতে হবে। এই রেয়াজ হচ্ছে কবিতা মুখস্থ করতে হবে। বাবা গীতাঞ্জলি থেকে বেছে তার পুত্রকন্যাদের কবিতা ঠিক করে দিতেন। এইসব কবিতা মুখস্থ করে তাকে শোনাতে হবে। জাফর ইকবালের ভাগে পড়ল প্রশ্ন কবিতা, আমার ছোট বোনের ভাগে পড়ল আমি চঞ্চল হে সুদূরের পিয়াসী। আমি যেহেতু বড় ছেলে, আমার ভাগে পড়ল এবার ফেরাও মোড়ে। 128 লাইনের একটা কবিতা। কবিতাটা বিএ ক্লাসে তার পাঠ্য ছিল। খুবই প্রিয় কবিতা। আমার 2 ভাই বোনই মেধাবী। তারা দ্রুত কবিতা মুখস্থ করে বাবাকে শুনিয়ে 1 আনা করে পুরস্কার পেল। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। অতি কঠিন এই কবিতা কিছুতেই মুখস্থ হয় না। আমার বয়স তখন কত? 9 বছর, ক্লাস 4-এ পড়ি। রবীন্দ্রনাথ আমার জীবনে বিভীষিকার মতো উপস্থিত হলেন। এই বিশেষ কবিতাটি তিনি কেন লিখেছেন, এর অর্থ কী, কিছুই জানি না। কবিতা মুখস্থ করার চেষ্টা করছি, কোনো লাভ হয় না, সব জট পাকিয়ে যায়। বার্ষিক পরীক্ষার পর স্কুলে অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে যোগ দেওয়া আমাদের ভাই বোনদের জন্যে পিতৃ আদেশে বাধ্যতামূলক। আমাকে কবিতা আবৃত্তিতে নাম দিতে হলো। কবিতার নাম এবার ফেরাও মোড়ে। কবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। কি সর্বনাশ! কবিতার আবৃত্তির সময় উপস্থিত হলো, আমাকে দাঁড় করিয়ে দেওয়া হলো। দর্শকের সারিতে হাসি মুখে আমার বাবা উপস্থিত, পুত্র প্রতিভায় মুগ্ধ হবার জন্য তৈরি। আমি কবিতার নাম এবং কবির নাম বলে মুখ ভোতা করে দাঁড়িয়ে আছি। এদিক ওদিক তাকাচ্ছি, একটি লাইনও মনে পড়ছে না। কেঁদে ফেলা ঠিক হবে কি না তাও বুঝতে পারছি না। হঠাৎ স্পষ্ট শুনলাম আমার কানের কাছে কে যেন শান্ত গলায় বলল, সংসারে সবাই যবে সারাক্ষণ শত কর্মে রত। আরে, এটাই তো কবিতার প্রথম লাইন। আমি গড় করে বলে যাচ্ছি, যেখানেই আটকানোর আশঙ্কা সেখানেই কেউ একজন বলে দিচ্ছে। বালক বয়সে ব্যাপারটা অতি বিস্ময়কর মনে হয়েছিল। এখন জানি এটা মস্তিষ্কের একটা খেলা। পুরো কবিতাটাই অবচেতন মনে জমা করা আছে। অবচেতন মস্তিষ্ক চেতন মস্তিষ্ককে সময় মতো তথ্য পৌঁছে দিচ্ছে। প্রকৃতি রহস্যময় আচরণ করলেও প্রকৃতি রহস্য পছন্দ করে না। বালকের মুখে অতি দীর্ঘ এই কবিতায় আমাদের হেড স্যার মুগ্ধ হয়ে একটা বিশেষ পুরস্কার ঘোষণা করলেন। আমার হাতে ঢাউস এক বই ধরিয়ে দিলেন। খুলে দেখি এটি দেবের ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি। আমার চোখে পানি আসার উপক্রম হলো। ডিকশনারি দিয়ে আমি কি করব? অন্যেরা কত সুন্দর সুন্দর পুরস্কার পেয়েছে, গল্পের বই, থালাবাটি, চায়ের কাপ, আর আমার হাতে কিনা ডিকশনারি। রবীন্দ্রনাথ আরও একবার আমার ঘাড়ে ভর করলেন। আমি তখন চিটাগং কলেজিয়েট স্কুলে ক্লাস 7-এ পড়ি। স্কুলে বড় করে অনুষ্ঠান হবে, স্বয়ং শিক্ষামন্ত্রী উপস্থিত থাকবেন। সাজ রব। অনুষ্ঠান পরিচালনা করছেন হরলাল রায় স্যার। তিনি আমাকে ডেকে বললেন, তুই রবীন্দ্রনাথের একটা কবিতা আবৃত্তি করবি, আজই হতে 100 বর্ষ পরে। কবিতা মুখস্থ করায়, কিভাবে আবৃত্তি করতে হবে আমি শিখিয়ে দেব। কবিতা মুখস্থ হয়ে গেল। স্যার আবৃত্তি শিখিয়ে দিচ্ছেন। শিক্ষামন্ত্রী যেখানে বসে থাকবেন সেদিকে আঙুল তুলে বলবি, কে তুমি পড়িচ্ছ বসি আমার কবিতাখানি। 2 হাত অঞ্জলির মতো করে বলবি, পাড়ি বুকে পাঠাইতে তোমাদের করে। যে জায়গায় আছে আজিকার কোনো ফুল, সেখানে আঙুল এরকম করে একটা মুদ্রা করবি। এই মুদ্রার নাম পদ্মমুদ্রা। শাওন বলল, পদ্মমুদ্রা বলে কোনো মুদ্রা নেই, আলাপদ্ম মুদ্রা আছে। আমার ধারণা আলাপদ্মই বাংলায় পদ্ম। আমার কাছে আবৃত্তির পুরো বিষয়টাই অস্বাভাবিক লাগলো। হরলাল রায় স্যারকে এটা বলার সাহস হলো না। সৌভাগ্যের বিষয়, শিক্ষামন্ত্রী এলেন না। আমাদের আয়োজন জৌলসীন হয়ে গেল। অনুষ্ঠানের রাতে স্টেজে উঠে দেখি বাবা এসেছেন। পুত্রের প্রতিভা দেখার জন্য গভীর আগ্রহ নিয়ে বসে আছেন। শিক্ষামন্ত্রী যেহেতু নেই, আমি বাবার দিকে আঙুল তুলে বললাম, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি। বাবা নড়ে চড়ে বসলেন। বাবা বাসায় ফিরে মাকে বললেন, তোমার বড় ছেলে এমন সুন্দর কবিতা আবৃত্তি করেছে, ওকে পুরস্কার হিসেবে 10টা টাকা দিয়ে দাও। সংসার খরচের সব টাকা থাকে মার কাছে, টাকা দিতে হলে তাকেই দিতে হবে।
10 টাকা তখন অনেক টাকা। আমি দীর্ঘদিন ঘ্যান করার পর মার কাছ থেকে 2 টাকা আদায় করতে পারলাম। সেই টাকায় সঙ্গে সঙ্গে 4টা স্বপন কুমার সিরিজের বই কিনে আনলাম। প্রতিটি বইয়ের দাম 8 আনা। এই প্রথম রবীন্দ্রনাথের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বোধ করলাম। এক যুগ আগে কি একটা কাজে চিটাগাং গিয়েছি। খোঁজ নিয়ে জানলাম হরলাল রায় স্যার জীবিত, রিটায়ার করেছেন, শরীর দুর্বল, দিনরাত শুয়েই থাকেন। ঠিকানা জোগাড় করে তাকে দেখতে গেলাম। পায়ে স্পর্শ করে বললাম, স্যার, আমি হুমায়ুন। স্যার সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরে বললেন, তুই হুমায়ুন না রে বেটা, তুই হুমায়ুন আহমেদ। বলেই হইচই শুরু করলেন, কে এসেছে দেখো, কে এসেছে দেখো। সঙ্গে সঙ্গে আমার চোখে পানি এসে গেল। মনে হলো আমার মানব জন্ম সার্থক। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছ তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। পৃথিবীতে কিছু ব্যাধি আছে যার ঔষধ নেই, যেমন ক্যান্সার, পাটব্যাধি। পাটব্যাধিতে আক্রান্তকে কিছু না কিছু পড়তেই হবে। পড়ার কিছু না থাকলে মনে হবে মরে যাই। অতি অল্প বয়সে আমি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলাম। প্রচণ্ড পড়ার ক্ষুধা, পড়ার বই নেই। বাবার সমস্ত বই তালাবন্ধ, কারণ সবই বড়দের বই, পড়ার বয়স হয়নি। আমাদের শৈশবে পড়ার বইয়ের বাইরে সব বইয়ের সাধারণ নাম আউটবুক। ছাত্রদের জন্য আউটবুক সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ আউটবুক দুটো কাজ করে, সময় হরণ করে, চরিত্র হরণ করে। আমরা তখন থাকি সিলেটে মীরাবাজারে। আমাদের সঙ্গে এক চাচা এবং এক মামাও থাকতেন। তারা সিলেট এমসি কলেজের ছাত্র। তাদের প্রধান কাজ প্রতি বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া এবং ফেল করা। মাঝে মাঝে তারা গল্প উপন্যাসের বই নিয়ে আসেন এবং এমন এমন জায়গায় লুকিয়ে রাখেন যে খুঁজে বের করতে শার্লক হোমস লাগে। একদিন খুঁজে পেয়ে গেলাম, তারা বই লুকিয়ে রাখেন বালিশের ওয়ারের ভেতর। একদিন সেখান থেকে একটা বই উদ্ধার করলাম। বইয়ের নাম দুটি বৃন্তে একই ফুল। মলাটে গাছের 2 শাখায় নয়নতারা ফুলের মতো ফুল, ফুলের ভেতরে 2টা মেয়ের মুখ। খাটের নিচে বসে লুকিয়ে বই পড়ে ফেললাম। কাহিনী হচ্ছে, 2 বোন একই সঙ্গে এফএ ক্লাসে পড়ছে এমন একটি ছেলের প্রেমে পড়েছে। 2টি মেয়ের চোখেই বিজলি জ্বলে। বিজলি শব্দটা ভয়াবহ জিনিস। বিজলির পরপরই বজ্রপাত। এই বিজলি মেয়ে দুটির চোখে কেন জ্বলে কিছুই বুঝলাম না। এছাড়াও ব্যাপার আছে, মেয়ে দুটির বুকে বুনো ফুল প্রস্ফুটিত হবার জন্যে অপেক্ষায়। বুকে ফুল কিভাবে ফুটবে সেটাও আরেক রহস্য। খাটের নিচে বসে আমি নিষিদ্ধ বই পড়ছি। খবরটা প্রকাশিত হয়ে পড়ল। মা তালপাতার পাখা দিয়ে মেয়েরে কঠিন শাস্তি দিলেন। আমার এই গুরুতর অপরাধ উচ্চ আদালতে বাবার কাছে পেশ করলেন। বাবা তার পরদিনই আমাকে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে নিয়ে গেলেন, লাইব্রেরির সদস্য করে দিলেন। আমি নিশ্চিত আমি ছিলাম এই বিশাল লাইব্রেরির সর্বকনিষ্ঠ সদস্য। হঠাৎ প্রচণ্ড একটা জানালা আমার সামনে খুলে গেল। জানালা দিয়ে আসা অলৌকিক আলো আমাকে ভাসিয়ে নিয়ে গেল। গল্পপুরী চ্যানেল আজ এই পর্যন্তই। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।